নতুন কাকু, আমি মিঠিকে ছাড়া বাঁচবো না, প্লুটো এমনটাই বলছে নতুনকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি কমলিনীকে বলে, থাক থাক, সেসবের আর দরকার নেই, বুঝতে পেরেছো? তখনই কুচি বলে, মা তুমি না বড্ড অকৃতজ্ঞ, বুঝতে পেরেছো? বৌদি ভাই বলে, তোমাকে এখনো এখনো এই কথাগুলো বলেছে, অন্য কেউ হলে বলতো না। এই তো তোমার ছেলের বউয়ের অবস্থা, যে কিনা আলাদা হতে না হতেই তোমাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। তখনই সোহিনী বলে, আমি কি করব? আমি কি বলেছি নাকি যে এখানে আমি সারাক্ষণই গৃহস্থালী কাজকর্ম করব? না না, আমি আমার বাড়িতে কাজকর্ম করেছি ঠিক আছে, রান্না করেছি ঠিক আছে, তাই বলে যে অন্যের বাড়িতে এসেও আমি রান্না বান্না করব, সব কাজ করব, সেটা তো আমি বলিনি। তাহলে কেন আমি এখানে এখানে একা সবাইকে কাজ করে খাওয়াবো? কেন খাওয়াবো? না না, আমি এখানে কোনো রকম কোনো কাজ করতে পারবো না। সেটা তো ওনাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে আমি গৃহস্থালীর কোনো কাজ করব না। তখনই বুবলাই বলে, তার সোহিনী আন্টি, গৃহস্থালীর কাজ আপনি করতে পারবেন না? তাহলে এমন কি কাজ আপনি করবেন? আপনি কি কাজ চাকরি করেন নাকি যে আপনি চাকরি করেন তার জন্য পারবেন না? তখন সোহিনী বলে, আমি চাকরি করি না ঠিক আছে, তার জন্য যে আমাকে গৃহস্থালী কাজই করতে হবে এমন তো কোনো কথা নেই। কই, এই বাড়িতে তো আরেকটা বউ আছে, বর্ষা। সে তো সারাদিন গায়ে হাও লাগিয়ে ঘুরে। আর সে বলল যে রান্না করলে নাকি সে শুধু তার স্বামীর জন্যই করবে। তাহলে আমি কেন সবার জন্য রান্না করব? আমিও আমিও সবার জন্য রান্না করতে পারবো না। আমি কি এ বাড়িতে কাজের লোক হতে এসেছি নাকি? না, আমি কোনো কাজ করব না। আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না, বুঝতে পেরেছো? আমি কেন একা একা কাজ করব? তখন এই কথা শুনে বুবলাই আর কোনো কথাই বলতে পারে না। তখন কুর্চি বলে, বাহ, দারুণ লাগলো, দারুণ লাগলো সত্যি কথা। তা কাজগুলো কে করবে? আমার মা। আমি যদি খেতে পারি তাহলে আমার মাও খেতে পাবে। আমার মাও কোনো কাজ করবে না। তাই করো না, তুমিও তোমার স্বামীর জন্যই রান্না করো। এখানে বর্ষা বর্ষা স্বামীর জন্য রান্না করো, তুমি তোমার স্বামীর জন্য রান্না করো, কিন্তু আমার মা আমার সঙ্গে খাবে। তখনই এই কথাতেই চন্দ্র বলে, বাবা থাকবে এখানে, খাবে তোদের সঙ্গে? তখনই কুর্চি বলে, থাকবে এখানে মানে? মা তো এখানেই আছে, আর এখানেই খাবে। তখনই কমলিনী বলে, তোমার দাদা মনে হয় ভুলে গেছে যে ওরা কার বাড়িতে আছে। সে নিজেও তো এখানেই আছে, আমার বাড়িতে থেকে আবার বড় বড় কথা বলছে। তখনই ঠাম্মি বলে, থাক থাক, তোমাদের এত কথা বলতে হবে না। বর্ষা বাড়িতে নেই, বর্ষা থাকলে এত কিছু হতো না, সে সব কিছু করে দিত, বুঝতে পেরেছো? তোমাদেরকে আমার খাবারের কথা চিন্তা করতে হবে না। আর সোহিনী, তোমাকেও না রান্না করতে হবে না। এখন যদি বলি যে তোমার মেয়ে আর তোমার জন্য আমি রান্না করতে পারবো না, তখন তখন তো কুর্চি হাসতে থাকে আর বলে, বেশ মজা লাগছে কিন্তু আমার, বেশ হয়েছে। যা, ভালো জমে গেছে এবাড়ির রান্না বান্নার কথাবার্তা, খুব ভালো লাগছে। এবার এবার ভালো হয়েছে তোমার? এবার ঠিক হয়েছে তো? একদম ঠিক হয়েছে। তখনই কমলিনী বলে, শুনুন, আপনাকে না, আপনার যদি আপনার নিজের রান্নার জন্য রান্নাঘরে যেতে হয় না, তাহলে আপনাকে রান্না করতে হবে না। আপনার খাবার রান্না করা খাবার পাঠিয়ে দেওয়া হবে। আপনার মেয়ে যদি খেতে পারে তাহলে আপনিও খেতে পারবেন। আপনার মেয়ে যখন আছে, আপনার কোনো সমস্যা হবে না। আমি না হয় আপনার কেউ হই না, কিন্তু আপনার মেয়ে, সে তো আছে, সে আপনাকে ঠিক খাবার খাওয়াতে পারবে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। তখন এই কথাতেই চন্দ্র সোহিনীকে বলে, সোহিনী যাও তো, কিছু একটা বানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি করে। তারপরে কুর্চি বলে, হ্যাঁ, যার 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 সংসারের চিন্তা শেষে করো। তখনই বুবলাই বলে, এ বাড়িতে কি তাহলে খাবারটুকুও জুটবে না? তখন কুর্চি বলে, দেখ কেমন লাগে, ঠিক তো ওদের পক্ষ নিয়েছিলি, এবার দেখ কেমন লাগে, খাবারও জুটবে না। তখন বুবলাই বলে, আমি কারো পক্ষ নিইনি, আমি শুধু স্বতন্ত্র বোসের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিলাম। তখন কুর্চি বলে, সেই স্বতন্ত্র বোসের বিরুদ্ধে গিয়ে কথা বলতেও তো কতগুলো কাছের মানুষ বানিয়েছিলি, তাই না? এই যে তোর বাবা, তারপরেই তোর ঠাম্মি, তারপর সোহিনী, হ্যাঁ, তাদেরকে তো নিজের কাছের লোক বানিয়েছিলি। এবার দেখ না, নিজে খাবারটুকুও পাবি না। নিজের মায়ের বিরুদ্ধে তো কথা বলেছিলি, নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে এসব কিছু করেছিলি, নিজের মাকে ফাঁসিয়েছিস। এবার দেখ কি হয়। তখনই কমলিনী বলে, শোনো দিদি ভাই, তুমি সবাইকে বলে দাও রান্নাটা যেন সবাই আগে আগে করে ফেলে, তারপরে আমি রান্না করব। তখন চন্দ্র বলে, কেন, কারো কথায় কি আমরা রান্না করবো নাকি? আমাদের যখন ইচ্ছে হবে তখন রান্না করব। তখন কমলিনী বলে, না, সেটা হবে না। ভুলে যেও না, এই বাড়িতে তোমরা আছো আমার আমার দয়ায়, আমার বাড়িতে আছো। এই বাড়িটা তো খালি করতে বললেও খালি করছো না। তাই আমার সুযোগ সুবিধা মতোই আমি ঢুকবো। আমার ছেলে মেয়েও তো আছে, তাদের জন্য আমাকে রান্না করতে হবে। আর আমার ছেলে কাজ করে বাড়িতে ফিরে আসবে, আর আমার মেয়েও বাড়িতে আছে, তাদের জন্য আমাকে রান্না করতে হবে। আর শুনুন, আপনাকে আবারও বলে দিচ্ছি, আপনার খাওয়ার জন্য যদি আপনাকে রান্নাঘরে যেতে হয়, তাহলে আপনাকে রান্নাঘরে যেতে হবে না।
যে যার যার ব্যবস্থা করে নিক। এই বলে ওরা বাইরে চলে যায়। অন্যদিকে দেখা যাবে প্লুটোর গায়ে হলুদ। তখন প্লুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠির কথাই ভাবছে। মিঠি সেই অপমান করার কথা বলেই ভাবছে। আর মনে মনে বলছে, মিঠি, আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই না ভালো থাকিস, সারা জীবন ভালো থাকিস। আমি জানি না কি করব। ওইদিকে দেখা যাবে নতুন আসে। তখনই অনন্যা বলে, নতুন তুমি এসেছো? এই দিকটা একটু দেখে নাও না। এই যে প্লুটোর গায়ে হলুদ হচ্ছে, ভাগ্যিস তুমি চলে এসেছো। তাও তোমাকে একটা কথা বলি নতুন, সেদিন কিন্তু মিঠি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করলো। চিৎকার চেঁচামেচি করার মতো কিন্তু কিছুই হয়নি। প্লুটো শুধুমাত্র ওর মন খারাপ দেখেই না ওকে হয়তোবা বলেছিল যে, দেখ মিঠি, তোর সঙ্গে তো আমার ভালোবাসার সম্পর্ক ছিল, তোকে আমি ভালোবাসতাম, তাই মন খারাপ করে থাকিস না। তখন নতুন বলে, শোনো বৌদি, তোমার সঙ্গে না এসব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বুঝতে পেরেছো? যা যাওয়ার তা চলে গেছে। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিই, মিঠি না মোটেও মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিল না। মিঠি মন খারাপ করার মতো মেয়ে নয়। তুমি না শুধু শুধু অযথা এই কথাটা নিয়ে কথা বলো না। তখন অনন্যা বলে, দেখো, এখানে প্লুটো প্লুটো তো শুধু শুধু এই কথাটা বলেনি, তাই না? সেই কথাটাকেই মিঠি কত বড় করে চিৎকার চেঁচামেচি করে তারপরে বাড়ি থেকে চলে গেল। ও বিয়েতে না আসলে তো আমাদেরও খারাপ লাগবে। আর চিৎকার চেঁচামেচি করে এখন কি হবে? বিয়েটা তো ঠিক হয়ে গেছে, বিয়েটা তো হচ্ছে, তাহলে এখন চিৎকার চেঁচামেচি করে তো ভাঙতে পারবে না। তখন নতুন বলে, তোমাকে কে বলেছে যে মিঠি বিয়েটা ভাঙতে চেয়েছে? মিঠি বিয়েটা ভাঙতে চাইবে কেন? আর হঠাৎ করে মিঠির প্রতি তোমার দরদ কেন আসছে? মিঠির কথা তোমার কেন মনে পড়ছে? মিঠি আসলেও তোমার বাড়িতে তো আসবে না। ওর মামুর বাড়িতে যাবে কিনা সেটা ওর মামু বুঝে নেবে। তাই তোমাকে না এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না। তুমি এই ব্যাপারটা নিয়ে নাই মাথা ঘামালে। আর মিঠির মতো মেয়ে, সে এসব নিয়ে ভাবে না। তখন অনন্যা বলে, দেখো, মিঠি আর মৌকে কোথাও দাঁড় করালে মিঠি থেকে মৌ অনেক বেশি বেটার। তাহলে আর ওরা দুজন না ভালোও থাকবে। তখনই নতুন বলে, তাহলে ভালো থাকুক বা না থাকুক, এই নিয়ে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তারপরে অনন্যা বলে, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবে কেন? আমি তো তোমার নিজের বৌদি। নিজের বৌদিকে রেখে অন্যের বউকে নিয়ে। তখনই নতুন রেগে যায় আর বলে, খবরদার, অন্যের বউ কাকে বলছো? কমলিনীর ডিভোর্স হয়ে গেছে, তাই তোমার মুখে ওর কোনো কথা শুনতে চাই না আমি। বুঝতে পেরেছো? ওইদিকে প্লুটোকে হলুদ দেওয়া হচ্ছে। তারপরে অনন্যা বলে, হ্যাঁ, আমি কিছু বললেই তো তুমি রেগে যাও, তাই তো? কিন্তু এখানে তো আমি যা বলার ঠিকই বলেছি। তখন নতুন বলে, না, তুমি ঠিক বলনি। সব কথায় কমলিনীকে কেন টেনে আনো সেটাই বুঝতে পারি না। তুমি না কমলিনীর ব্যাপারে একটা কথাও বলবে না, একটা কথাও না। আর মিঠির ব্যাপারটাও আমি দেখে নেব। হ্যাঁ, বিয়ে যখন হচ্ছে, বিয়েটা হচ্ছে, আর আমিও এখানে আছি। এ নিয়ে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তাই প্লিজ মিঠির ব্যাপারে একটা কথাও বলবে না। মিঠির ব্যাপারে সবটা আমরাই বুঝে নেব, আমরাই দেখে নেব। প্লুটো তো দরকার ছিল না ওকে ভালোবাসি বলার। কোনো দরকার ছিল? ছিল না তো। তাহলে বলতে গেল কেন? আর ও যদি ভালোবেসেও থাকে, তাহলে এখন বিয়েটাই বা করছে কেন? তখন অনন্যা বলে, দেখো, এসব নিয়ে দরকার নেই তো, বিয়েটা তো হচ্ছে। আর বিয়েটা প্লুটোর মত মতোই হচ্ছে। আর মৌ তো ভালো মেয়ে। তখন নতুন বলে, মৌ ভালো মেয়ে হোক খারাপ মেয়ে হোক, সেটা তো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, মৌ ভালো না খারাপ সেটা তো তুমি পরে বুঝতে পারবে। এখন তো কিছু বুঝতে পারবে না। পরে নিশ্চয়ই তুমি বুঝতে পেরে তারপরে আক্ষেপ করবে। আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। তখনই নতুনের মুখে এই কথাগুলো শুনে অনন্যা রেগে যায়। তারপর অনন্যা বলে, হ্যাঁ, তোমার সঙ্গে না কথা বলাটাই বৃথা। তখন নতুন বলে, হ্যাঁ, এইসব ব্যাপার নিয়ে কথা বলতে এসো না। তারপরেই অনন্যা সেখান থেকে রেগে চলে যায়। আর এদিকে প্লুটোর গায়ে হলুদ হচ্ছে। তখন নতুন প্লুটোর কাছে আসে, এসেই বলে, কি হয়েছে প্লুটো? মুখটা এরকম কেন? তখন প্লুটো বলে, না নতুন কাকু, কিছু হয়নি তো। তখন সবাই মিলে নতুন কেউ হলুদ লাগায়। তারপরে সবাই নিজেরা নিজেদের মতো হলুদ লাগাতে থাকলেই প্লুটো নতুনের সঙ্গে কথা বলতে থাকে। তখনই অনন্যা আসে আর সে বলে, নতুন, তুমি এখানে আছো তো? তুমি না সবটা একটু সামলে নাও। আর একটু পরেই তো কনের বাড়িতে তত্ত্ব যাবে, তুমি না একটু সঙ্গে যেও। তখনই নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যাব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? তখন অনন্যা বলে, ভাবতে তো হবেই, বলো। তোমার দাদার তো কোনো ঠিক ঠিকানাই নেই। সে যে কি করেছে না করেছে কে জানে, আর কি সামলাচ্ছে কে জানে। আত্মীয় স্বজন কাকে কাকে নেমন্ত্রণ করেছে সেটাও তো জানি না। খাবার দাবার কি অর্ডার করেছে সেটা আবার আমাকে দেখতে হচ্ছে। আর বলো না তোমার দাদা, পরে দেখবো কাছের মানুষদেরকে নেমন্ত্রণ করেনি, দূরের মানুষদেরকে নেমন্ত্রণ করে বসে আছে। এখন কি বলবো আর। তুমি আছো, তুমি একটু আমার সঙ্গে সঙ্গে দেখে নিও, ঠিক আছে? তখন নতুন বলে, শোনো বৌদি, আমার দাদা দাদা ঠিকই আছে, আমি এদিকটা দেখে নিচ্ছি। তারপর দেখা যাবে প্লুটোকে জল দিয়ে স্নান করাতে থাকে সবাই। তখন প্লুটো বলে, এবার আমি যাই। তারপর নতুন বলে, হ্যাঁ, গিয়ে এবার স্নানটা করে নে, ওই বাড়িতে তো আবার যেতে হবে। তখনই প্লুটো বলে, হ্যাঁ, আমাকে অনেক দূর যেতে হবে।
তখন নতুন বলে, সে কখন থেকে একা যাওয়ার কথা বলছিস কেন? তুই তো মৌকে নিয়ে যাবি তাই না? তখনই প্লুটো বলে, না, আমি আমার কথা বলছি নতুন কাকু, আমি একাই যাব। তখন এই কথাতেই নতুন বলে, দেখ, মৌকে যখন বিয়ে করতে রাজি হয়েছিস, মৌকে যখন বিয়ে করছিস, তাহলে এখন আর এসব কথাগুলো বলার কি দরকার বলতো? তখন প্লুটো বলে, আমি জানি না নতুন কাকু, আমি কি করব, আমি কি করছি, সত্যি সত্যি আমি জানি না। তখনই নতুন বলে, আচ্ছা, তুই যদি মিঠির কথা ভেবে থাকিস না, তাহলে আমি তোকে বলবো তোকে মিঠির কথা না ভাবতে। কারণ মিঠি মিঠি ভালো থাকবে, ওর খেয়াল রাখার জন্য আমি আছি, ও সবকিছু করবে, তুই চিন্তা করিস না, ওকে আমি সব রকম পড়াশোনা করাবো। তখনই দেখা যাবে প্লুটো বলে, নতুন কাকু, আমার কথা আমার কথা বাদই দাও, আমি কি করব না করব আমি জানি না, তবে মিঠি যেন খুব ভালো থাকে। আমি চাই মিঠির সব দায়িত্ব তুমি নাও, আর মিঠি যেন পড়াশোনাটা না ছাড়ে। ওর প্রফেসর হওয়ার খুব ইচ্ছে ছিল, ওর সবাইকে পড়ানোর ইচ্ছে ছিল, ও যেন ওর ইচ্ছেটা পূরণ করতে পারে, ও যেন প্রফেসর হতে পারে, সেটাই আমি চাই। আমি চাই ও ভালো থাকুক, ও ভালোভাবে ওর লাইফটাকে এগিয়ে নিয়ে যাক, ও জীবনে অনেক কিছু করুক। তখনই নতুন বলে, তুই এখনো মিঠির কথা ভাবিস? তখনই প্লুটো বলে, হ্যাঁ, ভাববো না, ভাবি তো। তখন নতুন বলে, তাহলে মেয়েটাকে কেন ঠকালি, কেন ঠকালি তুই? তখন প্লুটো বলে, জানি না নতুন কাকু, আমি ওকে ঠকালাম না আমি নিজেই ঠকে গেলাম, আমি জানি না। তখন নতুন বলে, তার মানে তুই বলতে চাইছিস মিঠি তোকে ঠকিয়েছে? তখন প্লুটো বলে, না না, মিঠি ওরকম মেয়েই না, মিঠি কাউকে ঠকাতে পারে না। কিন্তু আমার জীবনে কি যে হয়ে গেল আমি নিজেও বলতে পারছি না, তাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে হয়েছে, নিতেই হবে। তখন নতুন বলে, ঠিক আছে, যা, তাড়াতাড়ি করে স্নানটা করে নে, ওই বাড়িতে তো আবার বরযাত্রী যেতে হবে, ঠান্ডা লেগে যাবে। যা, এখন যা সিদ্ধান্ত নিয়েছিস তো নিয়েছিস, এগুলো নিয়ে না আর ভাবার কোনো দরকার নেই। আর তুই মিঠিকে নিয়ে ভাববি না। তখনই প্লুটো বলে, না, ভাবছি না আমি। তারপর প্লুটো চলে যায় ওইদিকে তত্ত্ব নিয়ে। মৌদের বাড়িতে আসে নতুন। তখন প্রসূন বলে, আমার না আর কিছু করার রইলো না নতুনটা। তখন নতুন বলে, মিঠির কথা ভাবছো তো? মিঠির কথা ভাবতে হবে না, মিঠি এই বিয়েতে না আসলেও চলবে, মিঠির এই বাড়িতে আসার কি দরকার? তখন রেশমি দাঁড়িয়ে আছে। তারপর দেখা যাবে প্রসূনের বাবা বলে, হ্যাঁ, এখন আর ভেবে কি হবে, বিয়েটা তো হচ্ছে, বিয়েটা হোক, বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় দেখা যাবে। তারপর নতুন বলে, হ্যাঁ, বিয়েটা যখন হবেই, ঠিক হয়েছে, তখন বিয়েটা হবেই, সেটা আর কে আটকাবে? তখন এই কথাতেই রেশমি বলে, বাবা, নতুন দা, এ কথা কেমন কথা? এ তো অলক্ষণের কথা, বিয়েটা ঠিক হয়েছে হবে মানে কি, বিয়েটা তো হচ্ছে, তাহলে এসব কথার কোনো মানে আছে? তখন নতুন বলে, না, কোনো অলক্ষণের কথা আমি বলিনি, আপনি নিজেও জানেন যে আপনি একটা বাচ্চা মেয়েকে কতটা কষ্ট দিয়েছেন, আপনি তাকে তাকে ঠকিয়েছেন, তাই আপনি নিজেও জানেন যে আপনি কত বড় ভুল করেছেন। তাই এসব কথা বলার কোনো মানে হয় না, বিয়েটা যখন ঠিক হয়েছে তাই বিয়েটা হবে, এখানে কোনো অলক্ষণের কথা আমি বলিনি। তখন তো এই কথা শুনে রেশমি পুরো চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে নতুন বলে, এসব কথা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করতে চাই না, তাই চুপ করে থাকুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।